নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চৌধুরীমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবা মনির চরণে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের আপনাদের সঙ্গে আলোচনা শুরু করছি। তো আজকে আমি আলোচনা করছি কালপুরুষের দ্বাদশ রাশি অর্থাৎ মীন রাশি, বৃহস্পতির রাশি। এই রাশির জুন মাস, আগামী মাস 2025 কীরকম কাটতে চলছে সেই নিয়ে আলোচনা। আর ভিডিওর শুরুতে আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের, আমার পরিবারের সদস্যদের আমার আন্তরিক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, অনেক পজিটিভ কমেন্ট করছেন, খুবই ভালো লাগছে। আর কিছু কিছু টপিক্সের উপর আপনারা আলোচনা চাইছেন, কিছু নক্ষত্রের উপর, বিশেষ বিশেষ গ্রহের অবস্থানের উপর আপনারা আলোচনা চাইছেন। অবশ্যই আমার মাথায় আছে, আমি এগুলো আগামী ভিডিওতে নিশ্চয়ই একে একে করার চেষ্টা করব। আর এর আগে আরেকটা কথা বলি যে আমার অনিচ্ছাকৃত ত্রুটি, কিছু গাড়ির হর্নের আওয়াজ এটসেট্রা এটসেট্রা, যেহেতু রোড সাইডে বাড়ি, একটু আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। কিন্তু এই মুহূর্তে আমার কিছু পরিস্থিতিকে মানে সেই শব্দ দূষণের হাত থেকে, শব্দের যে ব্যাঘাত ঘটাচ্ছে আমাদের শ্রবণ যন্ত্রকে, নিয়ে আমার কিছু করার নেই। মানে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। তো আজকে আমি আলোচনা করব মীন রাশি। মীন রাশির আমরা জানি অলরেডি শনি 7.5 দ্বিতীয় চরণ কিন্তু শুরু হয়ে গেছে 29শে মার্চ থেকে। কারণ শনি সে আপনার দ্বাদশপতি এবং একাদশপতি হয়ে আপনার রাশিতে কিন্তু গত 29শে মার্চ থেকে অবস্থান করছে। সুতরাং আগামী 2.5 বছর সে এখানেই থাকবে। কারণ শনি আমরা জানি 2.5 বছর কিন্তু একটি রাশিতেই থাকে। এই রাশি বা প্রথম ভাব আপনার শরীর, আপনার স্বাস্থ্য, যেহেতু এখানে আমি মুন সাইনের কথা বলছি, সুতরাং এখানে চন্দ্রের অবস্থান, আমাদের মন, মানসিক স্বাস্থ্য কিন্তু বিশেষভাবে জড়িত। সুতরাং মনের কারক এবং শরীরের কারক এই প্রথম ভাব। সেক্ষেত্রে আপনার যে রাশির অধিপতি তার অবস্থান আমাদেরকে দেখতে হবে। এটা খুবই আনন্দের ব্যাপার। রাশি অধিপতি এবং আপনার দশম ঘরের অধিপতি সে কিন্তু কেন্দ্রে চলে এসছে অলরেডি। কবে? গত মে মাসের 14ই মে কিন্তু অলরেডি আপনার চতুর্থ ঘরে চলে আসছে। সে কোথায় চলে এসছে? আপনার সুখস্থানে চলে এসছে। চতুর্থ ঘর আপনার ভূমি, বাহন, গৃহ, আপনার মা, মাদারল্যান্ড ইত্যাদি কিন্তু আমরা চতুর্থ ঘর থেকে বুঝি। আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, যে মেটেরিয়াল কমফোর্ট, এটা কিন্তু আমাদের চতুর্থ ঘর বোঝায়। সেই ঘরে কিন্তু আপনার রাশির অধিপতি চলে আসছে। সুতরাং বলাই বাহুল্য অত্যন্ত একটা গোল্ডেন টাইম কিন্তু আপনাদের এসছে। এবং সঙ্গে সঙ্গে বুধও কিন্তু মে মাসটা, যদিও সে আপনার তৃতীয়ভাবে মানে আছে, সে কিন্তু 6 জুনের পর থেকে ঢুকে যাচ্ছে কোথায়? সেও ঢুকে যাচ্ছে আপনার চতুর্থভাবে। বুধ আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি। সুতরাং সেও কিন্তু কেন্দ্রে চলে যাচ্ছে এবং নিজের ঘরে যাচ্ছে মিথুন রাশিতে। জেমিনাই এ কিন্তু মার্কারি এবং জুপিটার সহাবস্থান করছে এই জুন মাস। সুতরাং অত্যন্ত শুভ, বিভিন্ন দিক দিয়ে কিন্তু অত্যন্ত শুভ। শরীরের দিক দিয়ে শুভ, মায়ের শরীর স্বাস্থ্য। আপনারা এই সময়টাতে কোনো গাড়ি কিংবা ফ্ল্যাট ক্রয় করার, বাড়ি গাড়ি কোনো সম্পত্তি ক্রয় করার যুগ দেখাচ্ছে। এবং মায়ের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, মায়ের সঙ্গে মানসিক নৈকট্য এবং মায়ের শারীরিক সুস্থতা এবং আপনার মনের শান্তিগুলো, সেটা কিন্তু 4th হাউসেই বোঝায়। সুতরাং আমরা আপনার কেন্দ্রস্থানে বৃহস্পতির অবস্থানের ফলে অত্যন্ত শুভ। মায়ের কাছ থেকে কোনো জ্ঞান, কোনো নলেজ আপনি কিন্তু এই সময় বিশেষ কোনো লাভ পেয়ে আপনি জীবনে উপকৃত হতে পারেন। কারণ বৃহস্পতিও কিন্তু দশম ঘরের অধিপতি হয়ে, আপনার রাশি অধিপতি হয়ে চতুর্থ স্থানে থাকছে। সুতরাং মা কিন্তু এখানে আপনাকে এই সময়টিতে গুরুর মতো পথ নির্দেশক, পথ প্রদর্শক হিসাবে কিন্তু মায়ের ভূমিকা থাকবে আপনার জীবনে এই সময়টা। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের অ্যাডভাইস অবশ্যই শুনবেন, কারণ চতুর্থ ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান অত্যন্ত ভালো। মনের শান্তি এবং বিভিন্ন রকম জিনিস কেনাকাটা, মার্কেটিং করা
এগুলো কিন্তু সম্ভব। এবং এটা কিন্তু থার্ড হাউস, কালপুরুষের থার্ড হাউস, সুতরাং বায়ুতত্ত্বের রাশি, সুতরাং আপনাদের কিন্তু ট্রান্সপোর্ট সঙ্গে যারা বিজনেস সঙ্গে যুক্ত, যারা কমিউনিকেশনের সঙ্গে কোনো বিজনেস কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য ভালো। এবং এমনিতেও আপনি বুধের যুক্ত কাজ, যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, বিজনেসম্যান হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত লাভ দেখাচ্ছে। হিসাব নিকাশের কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে এই মাসটা কিন্তু আপনার জন্য মানে প্রফিট নিয়ে আসবে, সেটা কিন্তু বলাই বাহুল্য। এবং বুধ যেহেতু টেকনোলজির সঙ্গে মানে যুক্ত, সুতরাং এই সময় কিন্তু আপনারা যারা কথার মাধ্যমে কোনো টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন, কিংবা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, কিংবা আপনার থার্ড হাউস মানে কমিউনিকেশনের সঙ্গে যুক্ত কোনো কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসটা অত্যন্ত লাভজনক হবে আশা করা যায়। কিন্তু আপনার দ্বিতীয় পতি অর্থাৎ মঙ্গল এবং আপনার ভাগ্যপতি, সে কিন্তু কোথায় বসে আছে? নিচস্থ হয়ে কিন্তু আপনার ফিফথ হাউসে বসে আছে। সেক্ষেত্রে যতটা পজিটিভ আপনি আশা করছিলেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে এই নবমপতির নিচস্থ অবস্থায় থাকার জন্য। যদিও এটা খুব একটা সময় নয়, এই 7 জুন কিন্তু সে কিন্তু আপনার পঞ্চম ঘর থেকে কিন্তু সে ষষ্ঠে ঢুকে যাচ্ছে। সুতরাং তারপর থেকে কিন্তু আর আপনার নবমপতি কিংবা দ্বিতীয় পতি কিন্তু অসুস্থ মানে নিচস্থ থাকছে না। সেক্ষেত্রে আপনার বাবা যারা অসুস্থ ছিলেন, তাদের কিন্তু নবম আমরা জানি পিতা, ফাদারকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের ফিজিক্যাল ফিটনেস মানে দেখা যাচ্ছে, কোনো অসুস্থ থাকলে সে রিকভারি করবে, স্পিডি রিকভারি তার ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকছে 7 জুনের পর থেকে। তা সত্ত্বেও সে মঙ্গল আপনার ষষ্ঠ গৃহে অর্থাৎ আপনার দ্বিতীয় পতি এবং নবমপতি ষষ্ঠে যাচ্ছে। সেক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা কিছু কিন্তু থাকবেই, কারণ মঙ্গল এতদিন নিচস্থ ছিল, এবার সে সিংহ রাশিতে 7 জুন ঢুকে যাচ্ছে আপনার ষষ্ঠে। সেক্ষেত্রে কোনো কিছু আপনি নিশ্চয়ই পাবেন, কারণ যেহেতু বৃহস্পতি পড়তে আছে আপনার চতুর্থ ঘরে, কিন্তু ষষ্ঠে চলে যাচ্ছে আপনার নবমেশ অর্থাৎ আপনার ভাগ্যবতী। সেক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে কিছু হার্ডেলস অবশ্যই আসবে, কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে তবে সেই মানে আপনার প্রাপ্যটি আপনি পাবেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাধা, কিছু বিঘ্ন, কিছু টেনশন, কিছু অ্যাংজাইটি কিন্তু কাজ করবে, যেহেতু এখানে ভাগ্যপতি নিচ মানে ষষ্ঠে। সেক্ষেত্রে আমরা দেখেছি ভাগ্যপতি ষষ্ঠ গৃহে থাকলে বাবার শরীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখবেন। যদিও মঙ্গল সিংহ রাশিতে কিন্তু ভালো ফল প্রদান করে আমরা দেখেছি। আবার মঙ্গল সিংহ রাশি যেহেতু অগ্নিতত্ত্বের রাশি, সিংহ রাশিও একটা অগ্নিতত্ত্বের রাশি, মঙ্গল একটা অগ্নিতত্ত্বের গ্রহ। সেক্ষেত্রে আশা করা যায় ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু আপনার ভালো হবে। কিন্তু তথাপি কিছু ষষ্ঠ ঘর, কিছু শত্রুতা, কিছু ঋণ কিন্তু হতে পারে, সেই দিকটাও কিন্তু একটা দেখার বিষয়। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকবেন। আমরা অনেক সময় দেখেছি যে ষষ্ঠ মানে নবমপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই ঘরগুলিতে থাকলে অনেক সময় আমাদের ঠান্ডা লাগার প্রবণতা, বিভিন্ন ছোটোখাটো অসুখ বিসুখ কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা থাকছে ইমিউনিটি পাওয়ার অনেকটা আমাদের কমে যায়। সেক্ষেত্রে কিন্তু ডায়েট ফলো করা, রেগুলার সুস্থ জীবনযাত্রা, হেলদি লাইফস্টাইল কিন্তু অত্যন্ত জরুরি বলবো। আর তারপর আসছি আমরা যদি দেখি আমাদের পঞ্চম স্থান, পঞ্চম ঘরকে চন্দ্র। সুতরাং আপনার যিনি মানে আপনি যার সঙ্গে রিলেশনশিপে আছেন, আপনার ভালোবাসার মানুষটি, সে কিন্তু খুব ইমোশনাল বলাই চলে। আর এই বছর যেহেতু অনেক দিন দেখেছেন, গত কিছুদিন ধরে কিন্তু আপনার পঞ্চমভাবে কে ছিল? মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় ছিল। সুতরাং আপনার সন্তান, আপনার ভালোবাসার মানুষ, এইসব ক্ষেত্রে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য কিন্তু কিছু সমস্যা এসছে। যেহেতু পঞ্চম ঘর, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু মানে কনসেন্ট্রেশন সমস্যা এসছে, পুয়ার কনসেন্ট্রেশন সমস্যা কিন্তু আপনাদের এসছে, লক্ষ্য করবেন। যেহেতু এখানে পঞ্চমে কিন্তু মঙ্গল নিচস্থ হয়ে বসেছিল। এবং
কিছু ঝগড়া ঝামেলা, সন্তান হোক, সন্তান হঠাৎ রেগে যাওয়া, এই ব্যাপারটা থাকবে। যেহেতু মঙ্গল নিজস্ব হচ্ছে, হঠাৎ রেগে গিয়ে ইমোশনাল হয়ে পড়া। আপনার সন্তান এবং আপনার প্রেমের মানুষ দুজনে কিন্তু দেখবেন খুব ইমোশনাল, কারণ কর্কট রাশি কিন্তু জলতত্ত্বের রাশি, তাদের ঠান্ডাও বেশি লাগে, আর তারা কিন্তু খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। হঠাৎই কান্না, আবার হঠাৎই হাসি, কারণ ইমোশনটাকে ঠিক ব্যালেন্স করতে কিন্তু এরা পারে না। কারণ এদের যে তথ্য মানে ওয়াটার এলিমেন্টের রাশি, সেক্ষেত্রে তাদের ঠিক দোষ দেওয়া যায় না, তাদের গঠনটাই ওই রকম, মানসিক গঠন বলুন, সেই ক্ষেত্রে কিন্তু তার প্রভাব। কারণ তাদের ঠান্ডাও বেশি লাগবে, কারণ জলতত্ত্বের রাশি, ওয়াটার এলিমেন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। সেক্ষেত্রে তাদের ইমোশনের, মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা, তাদের আবেগ, তাদের অনুভূতির প্রতি একটু আপনাকে কিন্তু দৃষ্টি দিতে হবে। আপনার সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের সন্তানকে বকাঝকা করে লাভ নেই, কারণ ফিফটাও যেখানে বাচ্চারা এখানে দৌরাত্ম্য করবে আপনার সন্তানটি বা সন্তানেরা, সেক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরে পরিস্থিতিকে একটু সামাল দিতে হবে। তারপর কিন্তু 7 জুনের পর থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে, কারণ মঙ্গল কিন্তু এই আপনার 5th হাউস থেকে বেরিয়ে আপনার ষষ্ঠে চলে যাচ্ছে। সেটাও খুব একটা ভালো নয়, ষষ্ঠ ঘর। সেক্ষেত্রেও বাচ্চাদের রাগ, অ্যাঙ্গার ইস্যু, তারপর বিভিন্ন ধরনের রোগ, রিপু, ঋণ, আমরা জানি 6th হাউসকে বোঝায়। সুতরাং এর সঙ্গে যুক্ত কোনো আপনার সন্তান যদি কোনো জায়গায় মানে যে সংস্থায়, যে অথরিটির আন্ডারে কাজ করছে, তাদের সঙ্গে কোনো ক্লেশ হতে পারে, যেহেতু এটা রবির ঘর, লিও সাইন, সেই ক্ষেত্রে সেই হিসাবে বলছি। সুতরাং বাবার সঙ্গে আপনার সন্তান তার পিতার সঙ্গে কিছু ক্লেশ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু পরিস্থিতি সামাল দিতে হবে। কারণ সময়ের চাকা, গ্রহগুলি যখন ঘুরছে, পরিস্থিতি কিন্তু ভালো মন্দ আসবেই। সেটা মাথায় রেখে কিন্তু পরিস্থিতিটাকে অবজার্ভ করে, ঠিক সিচুয়েশনটাকে স্টাডি করে, তারপর কিন্তু আমাদের হুট করে মাথা গরম করলে কিন্তু হিতে বিপরীত হয়। আমরা জানি ঠান্ডা মাথায় কিন্তু আমাদের পরিস্থিতি ট্যাকেল করতে হবে। তারপর দেখি বুধ, আপনার সপ্তম, বুধ কোথায়? আপনার চতুর্থে। সেক্ষেত্রে আপনার মা এবং আপনার যিনি স্পাউস, আপনার পার্টনার, তারা কিন্তু আপনার জন্য সুখের বার্তা নিয়ে আসবে, কারণ সে চতুর্থে বসেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার মা এবং আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী, তারা কিন্তু আপনার জন্য সুখের অনুভূতি অবশ্যই প্রদান করবে। কারণ কিন্তু বাবার সঙ্গে ক্লেশ হতে পারে, যে কিন্তু এখানে 9th লর্ড এক্সাল্টেড অবস্থায় আপনার 5th বসে আছে, সন্তান কিংবা পিতার সঙ্গে আপনার একটু সমস্যা আসতে পারে। এডুকেশন লাইফের ক্ষেত্রে আমি একেই বলছি, পড়াশোনার কিন্তু পুয়ার কনসেন্ট্রেশন থাকবে, কারণ কিন্তু এখানে কিন্তু মার্স ডেবিলেটেড অবস্থায় আপনার 5th হাউসে অবস্থান করছে। কিন্তু আরেকটা জিনিস ভালো, আপনার যিনি মানে পার্টনার, আপনার লাইফ পার্টনার এবং আপনার যে মাদার, আপনার বায়োলজিক্যাল মাদার, তারা কিন্তু আপনাকে অনেক ইমোশনাল সাপোর্ট, সব দিক দিয়ে কিন্তু আপনাকে সাপোর্ট করে, অনেকটা সাপোর্ট করবে, এবং আপনি অনেকটা শান্তি অনুভব করবেন এই সময়টা অবশ্যই। কারণ আপনার বুধ কিন্তু তার স্বরাশিতে, অর্থাৎ তার নিজের রাশিতে, কোথায়? জেমিনায় বসে আছে, কোথায়? চতুর্থ ঘরে বসে আছে, সপ্তমপতি। সুতরাং এই সময় স্বামী স্ত্রী মিলে একটা কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, এই সম্ভাবনা কিন্তু থাকছে। সুতরাং ভালো মন্দ মিলিয়ে বলবো এই জুন মাসটি আপনাদের কাটবে। আর বৃহস্পতি, হ্যাঁ অবশ্যই, সে হচ্ছে আপনার 10th লর্ড এবং আপনার রাশির অধিপতি। সে কোথায় বসে আছে? সে আপনার চতুর্থ বসে দৃষ্টি দিচ্ছে কোথায়? দশম ঘরে। সুতরাং যারা জবের জন্য বসে আছেন, জব পেতে চাইছেন, তাদের জন্য কিন্তু বলবো অবশ্যই ভালো টাইম, কারণ সে দশম ঘরে দৃষ্টি দিচ্ছে। আপনার কাজের জায়গার পরিমণ্ডল কিন্তু আপনার সপক্ষে থাকবে, কাজের জায়গায় অ্যাটমসফিয়ার কিন্তু আপনার ফরে থাকবে, মাথায় রাখবেন। বসের সঙ্গে ভালো সম্পর্ক হবে। সে বৃহস্পতি তো দৃষ্টি দিচ্ছে, বস কিন্তু আপনাকে গাইড করবে এজ এ গার্জিয়ান, এজ এ অথরিটি আপনার উপর সুদৃষ্টি বর্ষণ করবে, কারণ সে কিন্তু দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার 10th হাউসে। আপনারা যারা চাকরি পেতে চাইছেন তাদের জন্য শুভ, এবং যারা চাকরির ক্ষেত্রে মানে পদোন্নতি, তাদের কিন্তু প্রমোশন চাইছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ। আর তারপর রইল আপনার একাদশ ভাব। সে একাদশ এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে কিন্তু শনি কোথায় বিরাজ করছে? শনি আপনার রাশিতে বিরাজ করছে। সেক্ষেত্রে বলবো বিদেশি একাদশ ঘর এবং দ্বাদশ ঘর, বিদেশি সোর্স থেকে ইনকাম আপনার কিন্তু এই সময় হতে পারে। শুধু এই মাসটি বলে নয়, ধরুন আগামী 2.5 বছর, কারণ শনি কিন্তু আপনার রাশিতে আগামী 2.5 ইয়ার্স অবস্থান করছে।
সুতরাং এই সময়টা কিন্তু কোনো বিদেশি সোর্সের সঙ্গে যদি আপনার ইনকাম যুক্ত থাকে, সে কোনো আপনি যদি বিদেশে এস্টাবলিশড হন কর্মসূত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী এই শনির সাথে শনি, অবশ্যই শনিকে আপনার বার্থ চার্টে কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, নচেত কিন্তু কিছু ব্যয় দেখা যাচ্ছে। কারণ 12th হাউস আমরা জানি কোনো চিকিৎসা খাতে যে আমাদের খরচ, এগুলোকে বোঝায় নেগেটিভভাবে। মানে 12th হাউস মানে আমাদের মুক্তির ঘর, দ্বাদশ ঘর আমরা জানি, বা দ্বাদশ ঘর কিন্তু জেলকেও বোঝায়, মানসিক হসপিটালকে বোঝায়। হসপিটালে যে আমরা হসপিটালাইজড হই, সেটা কিন্তু 12th হাউসের যদি এফেক্টেড হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ হসপিটালে যেতে বা বাধ্য হয়। এবং চিকিৎসা খাতে যে খরচ, সেটাও কিন্তু 12th হাউসের কারণেই হয়, এফেক্টেড হলে হয়। সেক্ষেত্রে আপনার স্যাটার্ন যদি ভালো পজিশনে থাকে, এই নেগেটিভিটিগুলো দেবে না, সেটা আশা করতেই পারি। যদি খারাপ পজিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছু নেগেটিভিটি আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন। সেদিকে আপনার ভাগ্য অধিপতি কিন্তু নিজস্ব অবস্থায় এই 6 জুন অবধি থাকছে, সুতরাং একটু খেয়াল করে চলবেন শরীর স্বাস্থ্য পরিস্থিতিটাকে। কারণ সময় আমাদের খারাপ ভালো মন্দ মিশিয়েই কিন্তু আসবে। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কর্মা মানে আমাদের প্রারব্ধের ফল ভোগ করছি, কর্মের ফল আমাদেরকে ভোগ করতেই হবে। কারণ আমরা জন্মান্তরের কর্মের যে পেন্ডিং কর্ম, আমাদের যে স্থগিত কর্ম, সেগুলোর কিন্তু আমাদের ফল ভোগ করতেই হবে। সেক্ষেত্রে কিন্তু কি বলবো, স্বয়ং মানে অবতার পুরুষোত্তম শ্রী রামচন্দ্রও কিন্তু তাকে কর্মের ফল ভোগ করতে হয়েছিল, শ্রীকৃষ্ণকেও ভোগ করতে, আমরা তো সাধারণ জীবাত্মা। সুতরাং আমাদেরকে সেটা কিন্তু মাথায় রেখে সহ্য শক্তি বাড়িয়ে, মানসিক শক্তি বাড়িয়ে, পরিস্থিতির সঙ্গে ফাইট করে ঈশ্বরের শরণাপন্ন হয়ে, যাতে কোনো উপায়ে আমি আমার পারবদের যে আমরা যদি অপকর্ম করে থাকি জন্মান্তর ধরে, আমাদের পূর্বপুরুষের কৃতকর্মের ফলও কিন্তু আমরা ভোগ করি। আমাদের দাদু, আমাদের ঠাকুরদা, বাবা, মানে আমাদের যারা পূর্বপুরুষ, তাদেরও যদি কোনো সঞ্চিত তারা যদি কোনো অপকর্মের সঙ্গে যুক্ত থেকে থাকেন, তাদের কর্মের ফলও কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আমরাই আমাদের মধ্যে সমস্ত পরিবর্তন আনবো, ঈশ্বরকে ডাকবো, ঈশ্বরের কাছে একদম মানে কাতর দৃষ্টিতে ঈশ্বরকে ডাকা ছাড়া কিন্তু আমাদের করার নেই কিছু। ঈশ্বরের শরণাপন্ন হব, সৎকর্ম করব। আর কিছু রেমেডিস যেমন বলবো, অবশ্যই শনির বীজ মন্ত্র পাঠ করবেন প্রত্যেক দিন, শনি চল্লিশা পাঠ করুন, হনুমান চল্লিশা মঙ্গলের জন্য অবশ্যই পাঠ করবেন। আর লাল ফুল আপনি হনুমানের মন্দিরে মঙ্গলবার দিতে পারেন, নীল অপরাজিতা শনিবার দিন গ্রহরাজের মন্দিরে দিয়ে আসতে পারেন, বা সোমবার আপনার আরাধ্য, আপনার গুরুদেব, যে আরাধ্যকে আপনি ভালোবাসেন, যে ইষ্টকে আপনি ভালোবাসেন, তার চরণে আপনি অর্পণ করতে পারেন। সাদা ফুল, নীল ফুল এগুলো দিয়ে অর্পণ করুন। আর কায় মনোবাক্যে ঈশ্বরকে ডাকুন, ঈশ্বর নিশ্চয়ই আমাদের প্রতিবন্ধকতা দূর করবে। অনেক কিছু ভালো এবং মন্দ ব্যালেন্স করেই এই মাসটি কাটবে আশা করি। তো আমার একটি পার্সোনাল নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আলোচনা এখানেই শেষ করছি। রেমেডিসগুলো করুন, গোমাতার সেবা করুন, পাখিদেরকে, কাককে ফিডিং করান, কাক, পায়রা, শালিক, আপনার চারপাশে যারা পাখিগুলো আছে, কুকুর, পাখি, এদেরকে সাধ্যমতো ফিডিং করার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিন্তু ইকোলজিক্যাল ব্যালেন্স, অবশ্যই একটা ব্যালেন্সটা ঠিক থাকবে। সুতরাং কারণ আমরা তো একা বাঁচতে পারি না, সবাইকে নিয়েই আমাদের অস্তিত্ব। তারা ভালো না থাকলে আমরাও ভালো থাকবো না। নিজেদের স্বার্থে প্রকৃতির সঙ্গে যুক্ত থাকুন, প্রকৃতিকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। জয়তু বাবামণি।